কয়েকটি ছেলে পিন্টু মামার চং দোকানে বসে আছে আর গল্প করছে। তখন হঠাৎ করেই মামুনের ফোনে একটা ফোন আসে, তাই সে ফোন রিসিভ করে কথা বলতে থাকে। তখন কথা বলার সময় তার চেহারাটা একদম পাল্টে গেছে। ফোনটা রেখেই তখন বন্ধুরা, নিলয় আত্মহত্যা করার চেষ্টা করছে। কি বলিস? কিন্তু কি জন্য আত্মহত্যা করার চেষ্টা করছে? তোরা তো জানিস সে নিলয় একটা মেয়েকে অনেক ভালোবাসে। হ্যাঁ জানি, আগে বল। আরে ওই মেয়েটার নাকি আজ বিয়ে, আর নিলয় অনেক চেষ্টা করেও মেয়েটার বাবাকে মানাতে পারে নাই, তাই নিলয় আত্মহত্যা করার চেষ্টা করছে। কি বলিস? আচ্ছা, এখন নিলয় কোথায় আছে? এখন তো নিলয় ম্যাচে আছে, আলামিন ওকে আটকে রেখেছে। আমাদের এখনই যেতে হবে। হুম, চল তাড়াতাড়ি। তারপরে সবাই বাইক নিয়ে যেতে লাগলো নিলয়ের মেসে। এবার আপনাদের পরিচয় দিয়ে দিই, এই হলো আরফান চৌধুরী। এইবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। বাবা মায়ের একমাত্র বাদরের পোলা। আর তার কিছু বন্ধু আছে, নিলয়, মামুন, আলামিন, রাফি। ওরা সবাই একসাথে একই কলেজে পড়ে। আলামিন গ্রাম থেকে এখানে এসেছে। ও, আপনাদের তো জানাইনি, জায়গার নামটা বলা হয়নি। ওরা সিলেটে থাকে, আর নিলয়ও এই শহরেই থাকে, কিন্তু কলেজ থেকে বাসাটা অনেক দূরে হওয়ার জন্যই মেসে থাকে। আপনাদের সাথে অনেক হয়েছে বকবক। এবার গল্পে আসি। ওরা মেসে এসে সবাই চলে গেল। আলামিনের রুমে গিয়ে দেখে নিলয় বসে কান্না করছে, আর আলামিন ওকে সান্ত্বনা দিচ্ছে। তখন কি হঠাৎ করে মরার ভূত কিভাবে চাপলো? তারা দেখে ওরা সবাই চলে এসেছে। তখন নিলয় সোজা আরফানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তখন কিরে, বল কি হয়েছে যে আত্মহত্যা করার চেষ্টা করছিলি? আরে মেয়েদের মতো কান্না না করে কেন মরতে গেছিলি? আরফান, আমি নীলিমাকে অনেক ভালোবাসি, প্লিজ ওকে আমার কাছে এনে দে। আরে, এই নীলিমাটা কে? আরে বেটা, নিলয় যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটার নাম নীলিমা। আরফান ভাই প্লিজ, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই কি পাগল? একটা মেয়ের জন্য নিজেকে শেষ করে দিবি? তোর মা বাবার কথা একবারও ভাববি না? আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না আমি। অনেক চেষ্টা করেও ওর বিয়ে আটকাতে পারি নাই। আলামিন, নিলয়কে ভেতরে নিয়ে যা। কিরে, কি করবি ভাবছিস? কি করবি এখন? কি আর করব, নীলিমাকে তুলে আনতে হবে। কি, পরে যদি কোনো ঝামেলা হয়? আরে, বন্ধুর জন্য ঝামেলা না করলে বন্ধু হলাম কেন? আরফান, আমরা তোর সাথে আছি, প্ল্যান বল। ঠিক আছে, আমিও আছি, বল প্ল্যান কি? তারপরে ওদের প্ল্যান বলল আরফান। তারপরে কাজে লেগে গেল। নিলয় থেকে ওই মেয়ের বাসার ঠিকানা জেনে নিল। আর যেহেতু বিয়ে আজ বিকেলেই হবে, তাই ওরা ওকে এক্ষুনি নিতে গেল। এখন বাজে 11টা। তখন ওরা সবাই মিলে ওই মেয়ের বাসার পেছনে গেল। তখনই কিরে, তুই বাসার পেছনে থেকে বের হইতে পারবি তো? আরে চিন্তা করিস না, আমি চলে আসব। তাহলে ঠিক আছে, তুই বোরখা পরে তৈরি হ। আর মামুন, তুই বাইক নিয়ে রেডি থাকিস। আমি রেডি, কাজ শুরু করা যাক। চলো বাবু, আমিও রেডি। আরে শালা, মেয়েদের মতো আওয়াজ করে। বাসার ভেতরে চল, দেখাচ্ছি রাফির অভিনয়, তাহলে চলো যান। তারপরে আরফান আর রাফি বাসার ভেতরে গেল। ভাই, নিলয়ের শ্বশুর দেখছি বড়লোক, যদি বুঝতে পারে তাহলে শেষ। তুই ঠিক আরে অভিনয় করিস, তাহলে বুঝতে পারবে না। মার খেলে ওই অভিনয় কাজ করবে না। তারপরে ওরা বাসার ভেতরে যাবে, তখন কেউ একজন ওদেরকে ডাক দিল। বলল, আরে বুঝতে পারলো নাকি? শুনতে দে। তখন একটা মাঝবয়সী লোক ওদের সামনে আসলো। বলল, তোমরা কে? তোমাদের তো চিনতে পারলাম না। আসলে আমরা বরের বন্ধু। কিরে, বরের বন্ধুরা তো কাল এসে মেয়েকে দেখে গেছে। আরফান কিছু কন না হলে এবার শেষ। আসলে আমি আর আমার স্ত্রী বাইরে থাকি, তাই ভাবিকে কাল দেখতে আসতে পারি নাই, তাই আজ আসলাম। ও, তাহলে তোমরা রাজের বন্ধু? হ্যাঁ, কিন্তু আপনি? আমি মেয়ের বাবা, মানে তোমার বন্ধুর শ্বশুর মশাই। আরে, সামনে আর কেউ পড়তে পারলো না। আরে বাইরে কেন, ভেতরে যাও, দেখে আসো। নীলিমা দেখো, ওপরের বাম দিকের রুমে পাবে। জি। তারপরে লোকটি চলে গেল, আর ওরা নীলিমার রুমে চলে গেল। গিয়ে দেখে ওখানে অনেক মেয়ে আছে। আপনারা কে? আমরা রাজের বন্ধু। কিন্তু জামাইয়ের বন্ধুরা তো কাল এসে দেখে গেছে, তাহলে? আসলে আমার একটু কাজে থাকাই দেখতে আসতে পারি নাই, তাই আজ দেখতে এলাম। ও, আসেন আসেন। ওখানে বেশি মেয়ে থাকায় আরফান না গিয়ে রাফি গেল। আর রাফি নীলিমাকে দেখার বাহানায়, ভাবি, আমি নিলয়ের বন্ধু, ওনাদের একটু বাইরে যেতে বলেন। আচ্ছা ভাইয়া, তোরা সবাই একটু বাইরে যা, আমার এনাদের সাথে একটু কথা আছে।
তারপরে সবাই নীলিমার কথা মতো চলে গেল। তখন নীলিমা, ভাইয়া আমাকে প্লিজ নিলয়ের কাছে নিয়ে চলেন। হুম, এই জন্যই তো আমরা এসেছি। প্লিজ ভাইয়া তাড়াতাড়ি করেন। তুমি রাফির এই বোরখাটা পরে নাও। তখন রাফি বোরখা খুলে নীলিমাকে দিল পরতে। নীলিমা বোরখা পরে রেডি হয়ে, আমি রেডি, কিন্তু এখন রাফি ভাইয়া কিভাবে যাবে? আরে ভাবি, আমাকে নিয়ে চিন্তা করেন না। আরে চলো চলো। তারপরে রাফি পেছনের জানলা দিয়ে কোনো রকমে চলে গেল। তখন ওরাও গেল। ওরা যখন গেটের কাছে আসলো তখন নীলিমার আব্বু ওদেরকে আবারও ধরলো। আরে বাবা, এখন কি হবে? চুপ করে থাকবেন, কোনো কথা না। তখন নীলিমার বাবা ওদের কাছে এসে, আরে বাবা, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে? আসলে আঙ্কেল, আমার একটু কাজ আছে। আরে মিষ্টি মুখ করে তো যেতে। না আঙ্কেল, বিকেলে এসে আরাম করব। ঠিক আছে, যাও বাবা। তারপরে আমরা বাইরে এসে দেখি মামুন আর রাফি রেডি হয়ে আছে। তখন নীলিমা বোরখা খুলে, আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম বাবাকে দেখে। আরে এটা বাদ দাও। রাফি, কিভাবে যাব? তুই আর ভাবি একটা গাড়িতে, আর আমরা একটা গাড়িতে। তারপরে ওরা সবাই নীলিমাকে নিয়ে চলে গেল সোজা নিলয়ের মেসে। মেসে গিয়ে রুমের ভিতরে দেখে নিলয় বসে আছে। নিলয়, নিলয় ঘুরে দেখে নীলিমা দাঁড়িয়ে আছে। তখন সেও জড়িয়ে ধরে আর ওইদিকে ওরা সবাই, ওই আমরা এখানে আছি। আরে আমাদের সিঙ্গেল ছেলেদের সামনে এইসব দেখা পাপ ভাই। ঠিক বলছিস। দেখ, আমরা এত কষ্ট করে ভাবিকে এনে দিলাম, কিন্তু একটা ধন্যবাদও বলে নাই। তখন নিলয় একে একে ওদের জড়িয়ে ধরে। কি রে, খুশি আছিস তো? ভাই, তোরা বন্ধু না, আমার ভাই। ভাইয়া আপনাদের অনেক ধন্যবাদ। আরে তোমাদের এই ধন্যবাদ পরে দিও, আগে চলো তোমাদের বিয়ে দেওয়া যাক। মানে চলো কাজে অফিস। তারপরে ওরা কাজী অফিসে যাওয়ার জন্য গেল, বেরিয়ে পড়ল। ওখানে গিয়ে নিলয় ও নীলিমার বিয়ে করিয়ে দিল। তারপরে সবাই বাইরে এসে, আমাদের বিয়ে তো হয়ে গেল, কিন্তু এখন যাব কোথায়? কেন শ্বশুর বাড়ি যাবো? ওই তুমি না আমাকে তুলে নিয়ে এসেছো, তাহলে এতক্ষণে বাবা হয়তো জেনে গেছে যে আমি বাসায় নেই, আর তোমাদের সবাই ধরার জন্য পুলিশকে বলছে। আরে তোমরা যাবে চট্টগ্রাম, এই নাও ট্রেনের টিকিট। আমরা তো বেঁচে গেলাম, তোরা? আরে আমাদের নিলয়ের বাবা চেনে না, তাই বুঝতে পারবে না, আর তা না হলে আমি কোথাও চলে যাব। ভাই, তোদের কি বলে ধন্যবাদ দিব, ভাষা নেই। তোর ধন্যবাদ দিতে হবে না, কিন্তু একটা পার্টি দিতে হবে। আচ্ছা যা, এই নে টাকা 10,000, যা করার গিয়ে করে নে। আর রাতে পার্টি হবে। হ্যাঁ হ্যাঁ, পার্টি হবে। হ্যাঁ। তারপরে নিলয় আর নীলিমাকে বাসে তুলে দিল আর ওরা সবাই গেল মেসে আর অনেক রাত পর্যন্ত পার্টি করলো। তখন সবাই ড্রিঙ্ক করছে, কিন্তু আরফানের বাসায় যেতে হবে তাই ড্রিঙ্ক করে নাই। কিরে, তোরা কি আর থাকবি না নাকি? কেন, কি হয়েছে? এমন করে বলছিস বাসায় মনে হয় বউ রেখে এসেছিস। আরে তোরা তো এখানেই থাকবি, কিন্তু আমাকে তো বাসায় যেতে হবে নাকি? তা এখন কয়টা বাজে? তখন মামুন ঘড়ি দেখে বলে, এখন রাত 1টা বাজে। ও তেরি, আমার বাপ যদি কোনোভাবে জানে যে আমি এখন এত রাতে বাইরে, তো আমাকে বাসা থেকে বের করে দিবে। আরে বের করে দিলে আমার বাসায় চলে আসিস। হুম, তোর সাথে থাকলে আর বাসায় যাওয়া হবে না। আচ্ছা বাবা, আরফান যা, তুই বাসায় যা। হুম, আমি গেলাম বাসায়। বলেই চলে আসলো সেখান থেকে বাইক নিয়ে। বাসায় পৌঁছে গিয়ে দেখে বাসায় আলো জ্বলছে। তারপরে আরফান বাসায় ভিতরে গিয়ে দেখে তার আব্বু আম্মু সোফায় বসে আছে। তখন, এত রাতে এখনো বাসায় লাইট জ্বলছে, কিন্তু আম্মুর তো এতক্ষণে ঘুমিয়ে যাওয়ার কথা। তারপরে আরফান বাসায় ভিতরে গিয়ে দেখে তার আব্বু আম্মু সোফায় বসে আছে। তখন, কি হয়েছে, এমন চিন্তা কেন? তুই ঠিক আছিস তো? তুই কি করেছিস আজ? হ্যাঁ, আরে কি হয়েছে? আর আব্বু, তুমি এমন রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি করবো, হারামজাদা। তোর সাথে মেয়ে কই? আমার সাথে মেয়ে কোথায় থেকে আসবে শুনি? আরে তুই একটা মেয়েকে ভালোবাসিস, তাই বাড়ি থেকে নিয়ে এসেছিস, সে কই? আরে এটা আব্বু কিভাবে জানলো? কি বলো, আমি কেন মেয়ে নিয়ে আসবো? দিব একটা থাপ্পড়। বল কোন মেয়েকে বিয়ে করে এনেছিস? তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আগে বলো, তোমার এইসব কিভাবে জানো? ওই মেয়ের বাসা থেকে লোক এসেছিল, এসে বলছিল তুই কোথায়। তখন তাদের জিজ্ঞেস করি কেন তোকে খুঁজছে, তখন তারা বলে তুই তাদের বসের মেয়েকে বলে তুলে নিয়ে এসেছিস। হ্যাঁ তো, ওই মেয়েটা কই? আগে আমার কথা শোনো।
আমার বন্ধু নিলয় ওই মেয়েটাকে ভালোবাসে, আর ওই মেয়ের বাপ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়, তাই ওকে তুলে এনে নিলয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। তোর বন্ধু মেয়েটাকে ভালোবাসে, তাহলে মেয়ের বাবাকে বললেই হতো। আরে বলছে, কিন্তু মেয়ের বাবা নিলয়কে মেনে নেয় নাই, তাই এইসব করছে। আচ্ছা, ভালোবাসার জন্য এইসব করছিস, ঠিক করছিস? ও, তুমি তো বললে একটা কথা নিয়ে, এখন মেয়ের বাপ তোমার ছেলেকে রাস্তায় মেরে ফেলে রাখবে, তখন কি করবে? হ্যাঁ, তাই তো। তোর আর বাইরে যাওয়া লাগবে না, তুই ঘরেই থাকবি। আমার তো কাজ কাম নাই যে সব সময় ঘরে বসে থাকবো। আরে ঘরে বসে থাকলে ওকে ঘরে এসেই মেরে যাবে তখন। আরে আমাকে মারবে আর আমি ছেড়ে দিব নাই। ওই তুই চুপ কর। মেয়েকে বাড়ি থেকে এনে এখন বেশি হিরো সাজা হচ্ছে। তাহলে কি করব এখন? তুই ঢাকা চলে যা, ওখানে আমার বন্ধুর বাসায় কয়েকদিন থেকে চলে আসিস। তাহলে আমার কলেজের কি হবে? সেটাও ওখানে কোনো কলেজে ভর্তি হয়েছিস? ঠিক আছে। ওকে, আমি আমার বন্ধুকে বলে দিব। আর শোন, কাল সকালেই চলে যাবি, তাই এখন কাপড় কুচিয়ে রাখ আর ঘুমিয়ে যা। যা। তারপরে আরফান গেল ওর রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে বিছানায় শুয়ে আছে। তখনই আচ্ছা, আব্বুর বন্ধুর যদি কোনো মেয়ে থাকে ভালোই হবে, হি হি হি। তারপর ঘুমিয়ে গেল। তারপরে সকালে তার আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ব্যাগ নিয়ে বের হবে। তখনই এই যাচ্ছিস ভালো কথা, কিন্তু আমার বন্ধু যদি তোর নামে কোনো উল্টাপাল্টা কথা বলে তখন তোর খবর আছে, মনে রাখিস। আচ্ছা, ওখানে গিয়ে আমি একটা টিভি চ্যানেল খুলবো নি তোমার খবর দেখার জন্য। চুপ হারামজাদা। আর এই নে, এতে ঢাকার কোথায় যেতে হবে তার ঠিকানা, হাতে একটা কাগজ দিয়ে। আইমান হামিদ, বাহ কি নাম রে। কাগজ পরে। তারপরে আরফান তার আম্মুকে বাই দিয়ে চলে আসলো বাস স্ট্যান্ডে। এসে টিকিট কেটে বাসের জন্য বসে আছে। কিছুক্ষণ পরে বাস আসলো। তখন বাসে উঠে তার সিট খুঁজে বসলো। তখন দেখে একটা বোরখা পরা মেয়ে বসে আছে। এই ম্যাডাম, আপনি যে সিটে বসে আছেন এটা আমার। ও, আসলে আপনার পাশেই আমার সিট, কিন্তু আমার জানালা ছাড়া বসতে ভালো লাগে না, তাই যদি আপনি আমার সিটে বসতেন। আরে আপনাদের মতো সুন্দরী মেয়ের কথা না শুনলে পাপ হবে, তাই মেনে নিলাম। আপনি তো দেখছি পাক্কা প্লে বয়। আমি আর প্লে বয়? আরে আমি তো কোনো খেলাই নাই, তাহলে প্লে বয় হলাম কিভাবে? আরে আমি বলতে চাচ্ছি, এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে কত মেয়েকে পটিয়েছেন। আরে না না, আমি এখনো সিঙ্গেল, আর আমার ওই ভালোবাসায় কোনো ইন্টারেস্ট নাই। প্রথমে সব ছেলেরাই এক কথা বলে, পরে ঠিক প্রেম করে। কিন্তু আমি এমন না। তারপরে আর কোনো কথা বললো না। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো আরফান। তারপর অনেক রাস্তা পার করে চলে আসলো ঢাকা শহরে। তখন বাস থেকে নেমে দেখে দুপুর হয়ে গেছে। বাসে কি সুন্দর এসি ছিল, কি আরামেই ঘুম হয়েছে। তখন এই রিক্সা এই জায়গায় যাবেন? আরে হ্যাঁ মামা, যাব, উঠেন। তারপরে রিক্সাওয়ালার মামা ওকে নিয়ে যাচ্ছে ঢাকা শহরের মধ্যে দিয়ে। কিছুক্ষণ পরেই চলে আসলো একটা বিরাট বাসার সামনে। এই যে মামা, আপনার ঠিকানায়। ও ধন্যবাদ মামা। তারপরে রিক্সাওয়ালায় টাকা দিয়ে বাসার ভিতরে যাবে, তখন কোথা থেকে একটা দারোয়ান এসে বলে, এই কই যান? কেন, ভেতরে যাব। আপনার নাম কি, আর ভেতরে গিয়ে কি করবেন? আমার নাম আরফান। ও, আপনি আরফান? ঠিক আছে, আপনার জন্য স্যার ভেতরে বসে আছে, আপনি যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। তারপরে বাসার ভিতরে গিয়ে দেখে সবাই খেতে বসেছে। টেবিলটা হলরুমের সাথেই, তাই দেখা যাচ্ছে টেবিলে একটা মেয়ে আর একটা মাঝবয়সী লোক, আর তাদের একজন মাঝবয়সী মহিলা খাবার দিচ্ছে। তখন আরফানকে তার দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে। তোমাকে তো ঠিক চিনলাম না বাবা। আসলে আঙ্কেল, আমি আরফান। আর ও হ্যাঁ, বুঝেছি, তুমি আমার বন্ধুর ছেলে। তো ওখানে দাঁড়িয়ে কেন? ব্যাগটা সোফায় রেখে আমাদের সাথে খেতে বসো। হ্যাঁ। তারপরে আরফানও তাদের সাথে খেতে বসলো, আর আন্টি আরফানকেও খাবার দিচ্ছে। তখন আমাকে তুমি আন্টি বলতে পারো, আর হ্যাঁ, লজ্জা পাবা না, পেট ভরে খাবে। হ্যাঁ। তোমার আসার খবর তোমার আব্বু কাল রাতেই দিয়ে দিয়েছে, তাই আমি একটা কলেজে তোমার ভর্তির কথা বলে রাখছি। তুমি কাল থেকে রাইসার সাথে একসাথে কলেজে যাবে। আঙ্কেল, রাইসাকে? তখন আরফানের সামনে মেয়েটা বলল, উনি কি বললো? কানে যায় নাই নাকি? ওনার মেয়ের নাম রাইসা, আর আমি এখানে বসে খাচ্ছি, তাও বুঝতে পারেননি? রাইসা,
মেহমানদের সাথে এইভাবে কথা বলে? একটা অচেনা ছেলেকে নিজের ঘরে নিয়ে এসে বলছো মেহমান? তুমি দিন দিন আদব কায়দা ভুলে যাচ্ছ নাকি? এই ছেলেকে আমি আমার সাথে কলেজে নিয়ে যাব না। আর ওই ছেলে, তোমাকে বলছি, তোমার থেকে আমি বয়সে বড় আছি, তাই কোনো প্রকার লাইন দিতে আসবি না, না হলে পা ভেঙে দেব। বলেই রাইসা রুমে চলে গেল আর আঙ্কেল ওকে অনেক ডাকলেন কিন্তু সে না শুনে চলে গেল। তখন তোমার মেয়ে বড় হচ্ছে আর বেয়াদব হচ্ছে। আমি এতে কি বলবো? তুমি তোমার মেয়েকে মাথায় তুলে রেখেছিলে, তাই এই অবস্থা। এখন সব দোষ আমার তো, তাই না? অনেক হয়েছে। আরফান বাবা, কিছু মনে করো না। হ্যাঁ বাবা, কাল আমি তোমাকে ভর্তি করে আসবো, ঠিক আছে? আরে আঙ্কেল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আমার রুমটা যদি বলে দিতেন। ও হ্যাঁ, তুমি আমার সাথে এসো। বলে আন্টি আমাকে একটা রুমে নিয়ে আসলো। আরফান, এটা আজ থেকে তোমার রুম। দেখো পছন্দ হয়েছে? আরে হ্যাঁ হ্যাঁ আন্টি, অনেক পছন্দ হয়েছে। ও, শুনে ভালো লাগলো। আর হ্যাঁ, আমি নিচেই আসি, কিছু লাগলে বলবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তারপরে আন্টি চলে গেলে আরফান তার আম্মুকে ফোন দিল। তখন সে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আরফান, পৌঁছে গেছিস তাহলে? হ্যাঁ পৌঁছে গেছি। হ্যাঁ, ভালো কথা। আর শোন, ওখানে কোনো প্রকার ঝামেলা করবি না বলে দিলাম। আরে আমি কোনো সময় ঝামেলা করি বলো আম্মু? না না, তুই ঝামেলা না, মারামারি করিস। আর তোর আব্বু তোর সাথে কথা বলবে, দিচ্ছি আমি। হ্যাঁ দাও দেখি, আপনার স্বামী আর কি বলবে? হারামজাদা, নিজের বাপকে কেউ এইসব বলে? আরে আব্বু, তুমি আগে কেন বলো নাই যে তোমার বন্ধুর একটা সুন্দরী মেয়ে আছে? ওই মেয়ের দিকে তাকিয়ে বলে দিলাম, এমনই তুই এখান থেকে মেয়ে পাচারের জন্য পালিয়েছিস। আরে মেয়ে পাচার নাকি, ওটা তো নিলয়ের বিয়ে দিতে মেয়েটাকে পালিয়ে আনছি। তো ওটা তো মেয়ে পাচারই হলো, তাই না? বাপ্পা কোনো কাজের না। হ্যাঁ ফোন রাখছি, ভালো লাগছে না। এখন তো ভালো লাগবে না, ভালো কথা বললে ভালো লাগে। আচ্ছা পরে কথা বলবো, বাই। আচ্ছা, ওখানে ভালো থাকিস, কোনো টাকা লাগলে বলিস, ঠিক আছে? আই আই আব্বা যান। তারপরে ফোন কেটে দিল। তারপরে আরফান একটু দিল ঘুম। আর ওইদিকে রাইসা রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। একটা অচেনা ছেলেকে আমার বাসায় ডেকে এখন বলছো আমার সাথে কলেজে যাবে? ওই ছেলের কথা রিহাকে বললে একদম ঠিক করে দেবে। ঠিক, রিহাকে বলবো যেন ছেলেটাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর রাইসা তার কিছু বান্ধবী নিয়ে তাদের কলেজের গিরি করে। আর এই সবাইকে রিহা নামের একজন মেয়ে চালায়। আর রিহার বাবা এই শহরের প্রভাবশালী লোক হওয়ার জন্য কলেজে সবাই তাকে ভয় পায়। সেই দিন আরফান ঘুমিয়ে কাটিয়ে দিল। পরের দিন ঘুম থেকে উঠে খেয়ে চলে গেল আঙ্কেলের সাথে কলেজে। প্রিন্সিপাল স্যারের অফিসে বসে আছে। হ্যাঁ স্যার, ওর ভর্তি হয়ে যাবে, আপনি এই ফর্মে সাইন করে দিন। তা না হয় করলাম, কিন্তু আরফান কবে থেকে কলেজ করতে পারবে? সে চাইলে আজ থেকেই করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে আরফান, তাহলে আমি গেলাম। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো। জি আঙ্কেল, অবশ্যই। আরে কোনো অসুবিধা হবে না, আমরা আছি না, চিন্তা করবেন না। তারপরে আঙ্কেল চলে গেল। তো আরফান চলো, আমি তোমাকে তোমার ক্লাসে নিয়ে যাই। জি স্যার, চলুন। তারপরে আরফান গেল প্রিন্সিপাল স্যারের সাথে। সে আরফানকে অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাসে নিয়ে গেল। সেখানে গিয়ে গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? গুড মর্নিং স্যার, উই অল আর ফাইন, থ্যাংক ইউ। ভালো। আর এই দেখো, আমি তোমাদের সাথে আর একজন নতুন বন্ধুকে পরিচয় করিয়ে দিতে আসলাম। কে স্যার সে? সে হলো আরফান, আজ থেকে তোমাদের সাথেই পড়বে। আজ সে নতুন ভর্তি হয়েছে, তোমরা তাকে নিয়ে ক্লাস করবে তো? জি স্যার। তো আরফান, তুমি ক্লাস করো। আর হ্যাঁ, কিছু সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? জি স্যার। তারপরে প্রিন্সিপাল স্যার চলে গেলে তখন ক্লাসের স্যার, আরফান তুমি গিয়ে একটা সিটে বসে ক্লাস করো। জি স্যার, অবশ্যই। তারপরে আরফান ক্লাস করতে লাগলো। কিন্তু ক্লাসে যা বোঝালো সবাই অনেক কিছু মনোযোগ দিয়ে ক্লাসে করলো, কারণ কলেজটা অনেক নামকরা কলেজ। কিছুক্ষণ পরেই স্যার চলে গেল। কিছু ছেলে আর মেয়ে আসে তার কাছে। তখন হাই, আমি রনি। হ্যালো, আমি আরফান। আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে বন্ধু হওয়া যায় কি বলো? হ্যাঁ হওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা তুই করে বলবো। আর তোর সাথে আমার বাকি বন্ধুদের পরিচয় করে দেই।
এটা হলো সাকিব, এটা আইমান, রাতুল, এটা মিষ্টি, মায়া, রিয়া, আর এই হলো নিশি। হাই আরফান। হ্যালো, তোদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। বাহ, এত তাড়াতাড়ি মিশে গেছিস, ভালো। যেহেতু আমাদের টিমের নতুন একজন ঢুকেছে, চল আমরা ক্যাপ্টেনে যাই। তোর তো খাওয়া ছাড়া কিছু বুঝিস না। আরে থাম থাম, চল ক্যান্টিনে আগে যাই, তারপরে কলেজটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবি, রাজি? হ্যাঁ, আইডিয়াটা ভালো। চল। তারপরে ওরা চলে গেল ক্যান্টিনে। আর ওইদিকে রাইসা চলে এসেছে তাদের গ্রুপে, আর আরফানের কথা রিহার কাছে বলল তখন। বুঝলাম। তো এখন আমি কি করব? কি করবি মানে? তুই ওকে আমার বাসা থেকে তাড়াবি, বাস। ও কেন? কি করেছে ও তোকে? ওই আমার বাসা একটা অপরিচিত ছেলে থাকবে, আর আমি তাকে থাকতে দেব? হ্যাঁ। আচ্ছা, আগে তো দেখি ছেলেটা কেমন, তারপরে দেখা যাবে। আরে আজ কলেজে এসেছে, দেখ কলেজে কোথাও আছে হয়তো। এরপর রিহা কলেজে আসলে আরফানের সাথে পরিচিত হতে চাইল। সে সাকিব, আইমান, রাতুল, মিষ্টি, মায়া, রিয়া এবং নিশির সাথে কথা বলছিল। হাই, আমি রিহা, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হ্যালো রিহা, আমাকে আপনার বাসায় নিয়ে যাওয়া হবে বলে শুনলাম। হ্যাঁ, আমাকে তোমার ব্যাপারে কিছু জানালে ভালো হবে। তুমি কেমন ছেলে সে সম্পর্কে জানার আগেই আমি তোমাকে বাসায় নিয়ে আসবো না। বুঝতে পারছি, আমি শুধু কলেজে ভালোভাবে মানিয়ে নিতে চাই। ঠিক আছে, তোমার আগ্রহ দেখে মনে হচ্ছে তুমি সৎ, তবে ভালোভাবে আচরণ করো। কলেজের মধ্যে তুমি কি ধরনের সমস্যা সৃষ্টি করো তা আমি জানি। রিহা যখন আরমানের দিকে এগিয়ে গেল তখন সে সবার সাথে হাসি মুখেই কথা বলছিল। এরপর রিহা আরফানের প্রতি খুঁতখুঁতে নজর রাখতে শুরু করলো। কলেজের প্রথম দিনেই রিহা ওকে কিছুটা মেলামেশা করতে দিল, কিন্তু রাইসার কথা মতো সে সতর্কভাবে চলতে লাগলো। আরফান যখন কলেজে পরিচিত হতে শুরু করলো তখন আরফান বুঝতে পারলো যে এখানে সবাই ওর চারপাশে নজর রাখছে। আরফানের জন্য নতুন পরিবেশে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং হতে পারে। ও কেন? কি করেছে ও তোকে? ওই আমার বাসায় একটা অপরিচিত ছেলে থাকবে, আর আমি তাকে থাকতে দেব? হ্যাঁ। আচ্ছা, আগে তো দেখি ছেলেটা কেমন, তারপরে দেখা যাবে। আরে আজ কলেজে এসেছে, দেখ কলেজে কোথাও আছে হয়তো। আগে আসুক, তারপর না হয় দেখা যাবে। আমিও তো দেখি কে সেই ছেলেটি। তারপরে তারা ওখানে গাছের নিচে বসে আড্ডা দিতে লাগলো। আর এইদিকে আরফানরা সবাই ক্যান্টিনে চলে এসেছে, সবাই বসে গেল তখন। আর আমাদের সবাইকে খাওয়াবে আমাদের নিশি। ওই কেন? আমি কেন খাওয়াবো? খাওয়ালে তুই তো খাওয়াতে পারিস। আরে তুই তো নামেই, খাওয়াবে তো তোর বয়ফ্রেন্ড। মায়ের কথা শুনে সবাই হাসতে লাগলো। তখন নিশি অনেক লজ্জা পেল, কিন্তু আরফান কিছু বুঝছে না। আরফানের পাশে সাকিবও লজ্জা পাচ্ছে। কে কার বয়ফ্রেন্ড আর তোরা সবাই হাসিস কেন? আরে শোন, তাহলে আসলে সাকিব আর নিশি তারা একে অপরকে ভালোবাসে, আর তাই মায়া এই কথা বলাতে সবাই হাসছে। তখন আরফানও হাসতে লাগলো, আর সাকিব আরফানকে বলল, আরে আরফান, তুইও মজা নিচ্ছিস? আচ্ছা সরি, এই কেউ মজা নেবে না, হাসবে না, ঠিক আছে? আরফানের কথা শুনে সবাই চুপ হলো। তখন ধন্যবাদ আরফান তোকে। আরে আমার পুরো কথা শোনো আগে, তারপরে ধন্যবাদ দিস। আমি বলতে চাচ্ছি আমার একটা হাসবো বা মজা নিবি না? সাকিব আর নিশিও আমাদের হাসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিসের ঠিক আছে? কোনো ঠিক নেই। আর আরফান, তুই তো 1 নম্বরের হারামি। আরে রাগ না করে নিশি যা খাবার অর্ডার দে। তারপরে নিশি খাবার অর্ডার দেওয়ার কিছু সময় পরেই খাবার চলে আসলো। তখন সবাই গল্প প্লাস খাওয়া দাওয়া চলতে লাগলো। দারুণ লাগছিল। তার কিছুক্ষণ পরেই ওরা সবাই ক্যান্টিনের বাইরে চলে আসলো, এসে কলেজের সামনে গাছে নিচে বসলো। কিরে সাকিব, মন খারাপ কেন? আরে মন খারাপ হবে না, আমার তার পকেট থেকে কত টাকা মেরে দিলাম। সাকিব মন খারাপ করে বসে আছে। আসলে নিশি তো নামে খাওয়ালো, আসলে তো সাকিব তার পকেট থেকেই টাকা দিল। এই তোরা থাম না, দেখ বেচারার এত টাকা চলে গেল, তাও তোরা মজা ছাড়ছিস না। বা প্রেমিকের জন্য এত ভালোবাসা, বাবা। আরে সাকিব, নিশি রাতে সেই তারা যাকে নিশি কাছে নেওয়ার চেষ্টা করে কিন্তু পরিবেশের জন্য পারে না, তাই না?
আরে নিশির জন্য এই টাকা কেন জানাও দিয়ে দিতে পারি। বাহ, এটা কোনো সিনেমার ডায়লগ মারলি রে। আসলে আজই বাংলা সিনেমা দেখছি সেই থেকে। কুত্তা, তার মানে তুই আমাকে ভালোবাসিস না, মিথ্যা কথা বলিস? আরে আমার বাবুর আম্মু রাগ করে না, আমি তো মজা করলাম। তুই থাক তোর মজা নিয়ে, আমি চললাম, বাই। বলেই নিশি কলেজের বাইরে চলে যেতে লাগলো। তখন সাকিব তার পিছু নিতে লাগলো। আর এদিকে বাপরে, ভালোবাসা আমার যে কবে এই রকম একটা গার্লফ্রেন্ড হবে। কেন সিঙ্গেল লাইফ ভালো লাগে না নাকি? আরে তোর মতো ক্ষান্ত কে কে দেখবে যে সব মেয়ে তোকে দেখে পালাবে? সবাই একসাথে আড্ডা করতে লাগলো। আর ওইদিকে রাইসা বসে আড্ডা দিতেছিল। তখন তার নজর পড়ে আরফানের দিকে। তখন সে রিহাকে বলে, এই রিহা নিয়ে ওই ছেলেকে দেখছিস? ওখানে বসা সব মেয়েরাও রিহা রাইসার কথা শুনে পাশে একটু দূরে একটা গাছের নিচে তাকিয়ে দেখে ওখানে যে কালো শর্ট পরে আছে সেই ছেলেটাকে তোর আমার বাসা থেকে তাড়াতে হবে। তখন রিহা আর বাকি সবাইকে দেখে আরফানের দিকে তাকায়, কারণ আরফান কালো শার্ট পরে আছে। ছেলেটা তো আছে কিউট, আর দেখে জুনিয়র মনে হচ্ছে। আমাদের কি, চল ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেই। হ্যাঁ, যাই কর, তাড়াতাড়ি কর। আমার ওকে আমার বাসায় আর দেখতে চাই না। কি রে রেহা, কিছু তো আর বল নাকি? তুই আমার দলের লিডার, আর তুই চুপ থাকলে চলবে? হ্যাঁ, আমার কাছে ছেলেটা যত সাদাসিধে দেখতে মনে হচ্ছে না। মানে? ছেলেটা যে চঞ্চল আর খুব চালাক হবে দেখছিস না? একদিন এসেই কতগুলো বন্ধু করে ফেললো, আর হেসে হেসে কথাও বলছে। তো এখন কি করব, প্ল্যান বল। হ্যাঁ বল তাড়াতাড়ি। প্ল্যান পরে, আগে তোরা যা, আমি পরে ওর সামনে যাব। তোরা গিয়ে ওকে একটু বাজিয়ে আয়, যা। ও ঠিক আছে তাহলে, এই চল তোরা সব। তারপরে রিহা বাদে সবাই চলে গেল। এদিকে আরফান দেখে সামনে থেকে কিছু মেয়েরা ওর দিকে আসছে, আর দেখে সিনিয়র মনে হচ্ছে, সাথে আবার রাইসাও আছে। কি রে রিহা আপুর দল বল, এইদিকে আসছে কেন? মনে হয় আরফান নতুন ছাত্র, হয়তো রাগিং করতে পারে। আরফান তুই চুপ থাকবি, বুঝলি? যা বলার আমরা বলছি। ঠিক আছে, রাইসাও আছে, তার মানে এটা রাইসাই করছে। আমাকে হয়তো বাসা থেকে বের করার প্ল্যান। আসো তাহলে দেখি কি করো। তার কিছুক্ষণ পরে তারা ওদের কাছে চলে আসলো। তখন তাদের মধ্যে থেকে, এই তোদের মধ্যে আরফানকে? কেন আপু, কিছু হয়েছে? ওই শালা চুপ কর, তোকে কিছু বলতে বলেছি নাকি যে তুই কথা বলছিস? হ্যাঁ আরে আপু রাগ করছেন কেন, বলেন না কেন আরফানকে খুঁজছেন? হ্যাঁ এই, তোদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাই আমাদের সাথে লাগতে আসিস না। হ্যাঁ, আর আরফান কেন তাই বল। আমি আরফান, বলুন কি বলবেন আমাকে? বাহ, ওই ছেলের পেছনে না থেকে সামনে আয়। তার কিছুক্ষণ পরেই তারা ওদের কাছে চলে আসলো। তখন তাদের মধ্যে থেকে, আরফান যাস না, রিয়া আপু খুব ভয়ঙ্কর একটা মেয়ে। চিন্তা করিস না, দেখি আগে। ও, তুই তাহলে আরফান যে কিনা রাইসার বাসায় বসে আছিস? হ্যাঁ দেখুন, আমাকে রাইসাপুর বাবা থাকতে দিয়েছে, এতে আমি কি করব বলুন? ওই হারামি তোকে থাকতে দেবে, আর তুই থাকবি কেন? এই ঢাকা শহরে কি বাসার অভাব আছে নাকি? তা নেই, কিন্তু আপনার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয়ে থাকে তাহলে আঙ্কেলকে গিয়ে বলুন। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার বাসা থেকে চলে যাবি, না হলে তোর কি হবে জানি না। রিহা তোকে একদম শেষ করে দেবে। কেন, আপনি তার দালাল নাকি? ওই কি বললি তুই? আমাদের তোর দালাল মনে হয়? তাহলে রিহাকে নিয়ে এত কিসের বাহাদুরি? হ্যাঁ, তুই রিহাকে চিনিস না তাই এই কথা বলছিস, না হলে এই কলেজে কারোর সাহস নেই যে রিয়াকে নিয়ে বাজে কথা বলবে। হ্যাঁ জানি জানি, কত সাহস আছে তার। সে আমাকে দেখে এত ভয় পেয়েছে যে সে না এসে আপনাদের দালালি করতে পাঠিয়েছে। ওই এতই যখন সাহস তোর, চল দা রিহার কাছে, তারপরে এই কথা বলিস। হ্যাঁ ঠিক ঠিক, চল। ঠিক আছে চলুন দেখি আপনার কোন রিহা কলেজের সিনিয়র আপু। আরফান যাস না, তোর বিপদ হতে পারে, তারা ভালো না।
আরে চিন্তা করিস না, আমার কিছু হবে না। এই রিহা, ছেলেটাকে ধরে আনেছে। সে বলছে তোকে নাকি সে ভয়ই পায় না। বল এখন তার কি করব? রিহা আপু, আমি ভয় পাই না। আপনি যদি একটু কথা শুনে থাকেন তাহলে শুনুন আমি এখানে কি করছি এবং কেন আমি এখানেই আছি। আরে তুমি কিভাবে এমন সাহস করে এখানে আসলে? তুমি জানো না আমরা কি করতে পারি? জানি, কিন্তু আমি এখানে একটি কাজ করতে এসেছি যেটি আমার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি বা আপনার দল আমাকে এখানে রাখতে না চান তবে আমি চলে যাব। তবে আমি আপনার সঙ্গে কথা বলার সুযোগ চাই। কি কথা বলবে? তুই তো তামাশা করতে এসেছিস। আমি তামাশা করতে আসিনি, আমি শুধু আপনার বাসার একজন বন্ধুর জন্য সাহায্য করছি। যদি আমার এখানে থাকার সমস্যা হয়ে থাকে আমি নিশ্চয়ই চলে যাব, কিন্তু আপনার বক্তব্যে যে ক্ষোভ দেখাচ্ছেন তা পরিষ্কার নয়। তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি আমার বাসায় এসেছো এবং আমি চাই না তুমি এখানে থাকো। আমি জানি, কিন্তু আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি এখানে থাকার কোনো অযথা কিছু করব না। তুমি কি ভাবছো আমাদের সঙ্গে কথা বলতে পারবে? আমি আসলে বুঝতে পারছি না কেন সবাই এত উত্তেজিত হয়ে উঠেছে। আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি। যদি আপনি আমার অবস্থান বুঝতে পারেন তবে আমি চলে যাব। ঠিক আছে, আমরা সিদ্ধান্ত নিব তুমি কি করবে, কিন্তু এক্ষেত্রে তোমার উচিত আমাদের পিছু না নেওয়া। আমি আপনার সঙ্গে কোনো ঝামেলা করতে চাই না। আপনাদের কথা শুনে যদি মনে হয় আমি চলে যাব, তবে আপনাদের কোনো ভয় বা আশঙ্কা দূর করতে চাইলে সেটা আমার জন্য একটা সুযোগ হবে। তুলির চোখে চাপ এসে বলল, চল আমরা আর একটু ভাবি। একদম ঠিক, আমাদের উচিত কিছু সময় অপেক্ষা করা। ধন্যবাদ, আশা করি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তারপর আরফান সবাইকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে কিছুটা শান্তির অনুভব করলো। কণ্ঠস্বরে শান্তি এবং স্থিরতা ধরে রাখার চেষ্টা করলো। আমি চিন্তা করব, কিন্তু এখন তোমাকে আমাদের সঙ্গে চলতে হবে। ঠিক আছে, আমি আপনার সঙ্গে চলবো। চলো তোমার ব্যাপারটা দেখি। ওরা সবাই ক্যাম্পাসের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো রিহার সিদ্ধান্তের অপেক্ষায়। রিহা এবং তার দল আরফানকে ক্যাম্পাসের এক নির্জন কোণে নিয়ে গেল। সেখানে এসে রিহা আরফানের দিকে এক নজর তাকালেন এবং বললেন, তুমি জানো আমরা কেউ চাই না যে কোনো অজানা ব্যক্তির কারণে আমাদের সমস্যায় পড়তে হোক। তুমি এখানেই আছো, সেটা নিয়ে আমাদের কিছু সন্দেহ আছে। আমি বুঝতে পারি, আমি কোনো ঝামেলা করতে আসিনি। আমি শুধু এক বন্ধুর জন্য সাহায্য করতে এসেছি। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমি চলে যাব। তুমি চলে যেতে চাও, কিন্তু আমরা তো তোমার আসার কারণ জানি না। আমরা যদি জানি তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারবো। আমি জানি আমি নিজেই সমস্যার সমাধান করতে পারি। আমার এখানে থাকার উদ্দেশ্য বোঝাতে চাই। তোমার উদ্দেশ্য বুঝতে হবে আমাদেরও, কিন্তু আমাদের এখানে থাকতে দিলে আমরা আরো নিশ্চিত হতে চাই। আমি আপনাদের সময় দিতে পারি। আমার এখানে থাকার কারণে যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে আমি চলে যাব, কিন্তু আমি জানি আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি। তোমার সঙ্গে কথা বলে কিছুই পরিবর্তন হয়নি। আমাদের সিদ্ধান্ত নিতে কিছু সময় লাগবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তবে আমি চাই না এখানে থাকা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হোক। তোর সময় কাটবে আমাদের মন স্থির করতে। ধন্যবাদ, আমি এখানে বসে থাকব। আপনি যখন প্রস্তুত হবেন আমাকে জানান। রিহা এবং তার দল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। পরে তারা আলোচনার প্রবৃত্ত হলেন। আরফান তাদের কথা শুনতে চেষ্টা করলো না, বরং নিজেকে শান্ত রেখে তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলো। তারপর কিছুক্ষণ পর রিহা আরফানের দিকে ফিরে এসে বললেন, ঠিক আছে, আমরা তোমার অবস্থান বুঝেছি। তুমি এখন আমাদের সঙ্গে আসবে, আমরা তোমার বিষয়টি আলোচনা করব। ধন্যবাদ, আমি আশা করছি আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। আমরা আবার ক্যাম্পাসের দিকে ফিরে চললাম। আমি মনে মনে জানলাম এটি একটি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু আমি প্রস্তুত ছিলাম যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে। তুমিও দেখবে আমাদের সঙ্গে মিলে মিশে চলার মতো কোনো সমস্যা নেই। আমি আশা করি আমরা সবকিছু মিটিয়ে নিতে পারবো। ওরা ক্যাম্পাসের মূল প্রবেশ পথে ফিরে আসলো এবং ওদের পথ চলা অব্যাহত থাকলো। এই অবস্থার মধ্যেই আরফান জানালো যে সবার সঙ্গে একত্রে কাজ করা এবং পরিস্থিতি মেটানোর প্রয়োজন। ওরা ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করলো এবং রিহা ও তার দলের সঙ্গে চলতে লাগলো।
আরফান অনুভব করছিল যে পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে। রিহার মুখাবয়ব কিছুটা কোমলতায় ছিল, যা আরফানকে আশাবাদী করে তুলেছিল। আমরা এখন তোমার বিষয়ে আরও কিছু জানতে চাই। তুমি কি আমাদের পুরোপুরি সত্যি বলবে? হ্যাঁ, আমি সম্পূর্ণ সত্যি বলবো। আমি এখানে একজন বন্ধুর জন্য সাহায্য করতে এসেছি এবং আমি এখানে কিছুতেই সমস্যা করতে চাই না। কিন্তু তুমি আমাদের বাসার সামনে কেন আসলে? তুমি কি অন্য কিছু পরিকল্পনা করছো? তুমি কি আমাদের কলেজ সম্পর্কে কিছু জানতে চাও? আমি জানি না আপনারা কি ভাবছেন। আমি এখানে থাকার জন্য আমাদের বন্ধুদের সাহায্য করতে এসেছি। আমি কিছুই পরিকল্পনা করিনি। আমি কলেজ সম্পর্কে অনেক কিছু জানি, তবে আমি এখানে আমার কাজ শেষ করার জন্য এসেছি এবং আমি কোনো পরিস্থিতি তৈরি করতে চাই না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আসলে কোনো ক্ষতি করতে চাচ্ছ না, তবে আমাদের নিরাপত্তার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে চাই। ঠিক আছে, আমি আপনাদের পরামর্শ মেনে চলবো। আমাদের এখানে কিছু নিয়ম রয়েছে, তুমি যদি আমাদের নিয়ম মেনে চলো তবে আমরা তোমার সাথে কোনো সমস্যা রাখবো না। ধন্যবাদ। আমি আপনাদের নিয়ম মেনে চলবো এবং আশা করি আমরা এই বিষয়টি সুন্দরভাবে মেটাতে পারবো। আমরা এখন তোমার সাথে আরও কিছু সময় কাটাবো। আমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে আমরা জানাবো। আমি অপেক্ষা করব। আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক। আমরা ক্যাম্পাসে বসে আলোচনায় পবিত্র হলাম এবং আমি রিহা ও তার দলের সঙ্গে সময় কাটাতে থাকলাম। আমি বুঝতে পারছিলাম যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং আমার বিশ্বাস ছিল যে আমরা একটি সমাধানে পৌঁছাতে পারবো। শেষে রিহা আরফানকে একটা ভালো জায়গায় বসার জন্য বলল এবং আরফান কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলো। রিহা ও তাদের দলের সদস্যরা আলোচনা শেষ করার পর আরফানের দিকে তাকালো। ঠিক আছে, তুমি এখানে থাকতে পারবে, তবে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। আমাদের নির্দেশনা মেনে চললে আমরা কোনো সমস্যা দেখব না। ধন্যবাদ। আমি নিয়ম মেনে চলবো এবং আশা করছি সবাই মিলে শান্তিপূর্ণভাবে সময় কাটাতে পারবো। আমরা আশা করছি তোমার আচরণ দেখে আমরা কিছু না দেখতে পারবো। তুমি কলেজের অংশ হয়ে উঠবে। আমি চেষ্টা করব এবং আশা করি আমরা সবাই একসঙ্গে সুন্দরভাবে সময় কাটাবো। রিহা এবং তার দলের সদস্যরা আরফানকে শান্তি দিয়ে বিদায় জানালেন এবং আরফান কলেজের অন্তরালে প্রবেশ করতে লাগলো। আরফান জানলো যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওদের আরও অনেক কিছুই করতে হবে, কিন্তু আরফান আশাবাদী ছিল যে ওরা সফল হবে। রিহা ও তার দল ওকে কলেজের অভ্যন্তরে নিয়ে আসার পর ওরা একটা শান্তিপূর্ণ গাছের নিচে বসে কিছু সময় কাটালো। আরফান অবাক হচ্ছিল কেন তারা ওকে এখানে নিয়ে এসেছে এবং তাদের সিদ্ধান্তে কি কিছু পরিবর্তন এসেছে। রিহা এবং তার দলের সদস্যরা কথাবার্তা বলতে শুরু করলেন আর আরফান তাদের আলাপচারিতার মনোযোগ দিয়ে শুনল। তুমি আমাদের কলেজের নতুন ছাত্র, তাই না? তুমি যদি আমাদের নিয়ম মেনে চলো তবে আমরা কোনো সমস্যা দেখব না। হ্যাঁ, আমি নতুন। আমি এখানে শুধু আমার বন্ধুর জন্য এসেছি এবং কোনো সমস্যা তৈরি করতে চাই না। আমাদের কলেজে নতুন ছাত্রদের জন্য কিছু নিয়ম আছে। তুমি যদি আমাদের নিয়ম মেনে চলো তবে আমাদের আর কোনো উদ্বেগ থাকবে না। আমি বুঝতে পারছি। আমি নিয়ম মেনে চলবো। আশা করি আমরা একসঙ্গে সুন্দরভাবে সময় কাটাতে পারবো। আমাদের কলেজে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে, তাই আমরা নতুন ছাত্রদের ব্যাপারে সতর্ক থাকি। আমি বুঝতে পারছি। আমি এখানে কোনো সমস্যা তৈরি করতে চাই না। আমি যতটা সম্ভব সাবধান থাকবো। আমরা দেখতে পাচ্ছি তুমি প্রকৃতপক্ষে শান্ত, কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আমরা কিছু নিয়ম মেনে চলবো। হ্যাঁ, আমাদের নিয়ম হচ্ছে নতুন ছাত্রদের মধ্যে কোনো ঝামেলা না তৈরি করা। আমরা চাই সবাই শান্তি বজায় রাখুক। আমি একদম সম্মত। আমি চাই কলেজে সবাই মিলে শান্তিপূর্ণভাবে চলুক। তুমি আসলে কি করতে চাচ্ছ এখানে? তোমার আসার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি? আমি আমার বন্ধুর জন্য কিছু সহায়তা করতে এসেছি। আমি নিশ্চিত করতে চাই যে আমি কোনো সমস্যা তৈরি না করি এবং সবাইকে সাহায্য করি। ঠিক আছে, আমাদের এখানে কিছু নিয়ম রয়েছে। তুমি যদি আমাদের নিয়ম মেনে চলো তবে আমরা নিশ্চিন্ত থাকব। তুমি আমাদের কথা শুনেছো। এখন আমরা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে তুমি এখানে থাকতে পারবে, তবে আমাদের নিরাপত্তার জন্য কিছু সতর্কতা বজায় রাখতে হবে। ধন্যবাদ। আমি নিয়ম মেনে চলবো এবং আমি জানি এটা আমাদের সকলের জন্য ভালো হবে। আমরা দেখছি তুমি আমাদের নিয়ম মানতে প্রস্তুত। এটি আমাদের জন্য
একটি ভালো খবর। তারপর রিহা এবং তার দল আরফানকে কলেজ ক্যাম্পাসে প্রদর্শন করলো এবং ওকে কিছু গুরুত্বপূর্ণ স্থানে পরিচয় করিয়ে দিল। আরফান বুঝতে পারছিল যে তাদের উদ্বেগের কারণ ছিল, তবে তারা আরফানকে একটি সুযোগ দিয়েছে এবং আরফান তাদের বিশ্বাসের প্রতিফলন করার চেষ্টা করছিল। আমরা আশা করছি তুমি আমাদের কলেজের অংশ হয়ে উঠবে এবং তোমার উপস্থিতি আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না। আমি চেষ্টা করব এবং আমি নিশ্চিত যে আমরা সবাই একসাথে সুন্দরভাবে সময় কাটাতে পারবো। চলো আমরা কিছু সময় বাইরে ঘুরতে যাব। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদের জিজ্ঞাসা করতে পারো। ওরা কলেজের বিভিন্ন অংশ ঘুরল এবং আরফান রিহা ও তার দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করলো। তাদের মধ্যে কিছুটা অস্বস্তি ছিল, কিন্তু আরফান মনে মনে জানতো যে ও চেষ্টা করছে। আরফান এই পরিস্থিতির মধ্য দিয়ে একসাথে কাজ করতে চায়। বিকেলের দিকে রিহা এবং তার দল আরফানকে বিদায় জানালেন এবং আরফান মনে মনেই শান্তি অনুভব করছিল। রিহা এবং তার দলের সঙ্গে কাটানো সময়ের পর আরফান মনে মনেই কিছুটা স্বস্তি অনুভব করছিল, তবে ও জানতো যে ওর সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। কলেজের নতুন পরিবেশ এবং সিনিয়রদের সঙ্গে সম্পর্ক করার পাশাপাশি ওকে ওর বন্ধুর সাথে যথাযথ সহায়তা করতে হবে। দ্বিতীয় দিন সকালে কলেজে এসে আরফান দেখতে পেল রিহা আর তার দল কিছুটা আগ্রহী হয়ে উঠেছে। তারা ওর প্রতি তাদের মনোভাব পরিবর্তন করেছে এবং ওর সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। ও, তুমি এখানে? আমি ভাবছি তুমি কেমন অনুভব করছো। আমি ভালোই আছি। কলেজের পরিবেশ এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে চেষ্টা করছি। আমরা মনে করি তুমি খুবই কুল এবং শান্ত প্রকৃতির। তোমার জন্য কিছু নির্দেশনা দরকার। ধন্যবাদ। আমি মনে করি আমি সবকিছু ঠিকঠাক বুঝতে পারছি, তবে যদি কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় আমি অবশ্যই জিজ্ঞাসা করব। ঠিক আছে, আমরা তোমাকে কলেজে কার্যক্রম সম্পর্কে কিছু টিপস দিতে পারি। আমাদের কলেজে কিছু নিয়ম রয়েছে যেগুলো জানা থাকলে সুবিধা হবে। ধন্যবাদ। আপনারা যে সাহায্য করবেন তা আমি আন্তরিকভাবে স্বীকার করছি। আমরা আজকে তোমার জন্য একটি ছোট্ট পরিচিত আয়োজন করেছি। এতে তুমি কলেজের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবে এবং নতুন বন্ধু তৈরি করতে পারবে। তা বেশ ভালো। আমি আশা করি এটি আমাকে কলেজের সাথে আরও ভালোভাবে পরিচিত হতে সাহায্য করবে। আমরা তোমাকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিয়ে যাব। এভাবে তুমি সবকিছু সহজে শিখতে পারবে। আরফানরা ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরতে শুরু করলো। আরফান লক্ষ্য করলো রিহা এবং তার দল ওকে সাবধানভাবেই পরিচয় করিয়ে দিচ্ছে এবং কলেজের নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছে। আরফানও তাদের আন্তরিকতা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ছিল। একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে ওরা একটি ছোট্ট আলোচনার সভা যোগ দিল। এখানে কলেজের নতুন ছাত্রদের জন্য একটি পরিচিত সেকশন ছিল। আরফান অন্যান্য ছাত্রদের সঙ্গে পরিচিত হতে শুরু করলো এবং ওদের কলেজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানল। এই সময় রিহা আরফানকে আরও কিছু ছাত্রের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং তাদের সঙ্গে কথা বলার জন্য উৎসাহ দিলেন। হ্যাঁ, আমি নতুন। আমি চেষ্টা করছি কলেজের পরিবেশের সাথে মানিয়ে নিতে। ঠিক আছে, তোমরা একে অপরকে সাহায্য করবে। একসঙ্গে কাজ করলে সবকিছু সহজ হয়। ওরা সেই দিন অনেক কিছু শিখল এবং নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হলো। ক্যাম্পাসের বিভিন্ন দিক সম্পর্কে জানার পর আরফান বুঝতে পারল যে এখানে ওর অবস্থা ক্রমশ মজবুত হচ্ছে। বিকেলের দিকে রিহা ওকে একটা বিশেষ ক্যাম্পাস ইভেন্টের জন্য আমন্ত্রণ করলেন, যা কলেজের সাংস্কৃতিক কার্যক্রমের অংশ ছিল। এটি একটি সুযোগ ছিল যেখানে আরফান কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারবে এবং আরও কিছু নতুন বন্ধু তৈরি করতে পারবে। আজকের অনুষ্ঠান দেখতে আসবে? এটি কলেজের অন্যতম বড় ইভেন্ট। অবশ্যই আমি আসব। এটি খুবই ভালো সুযোগ। আশা করছি তুমি আজকের দিন উপভোগ করেছো। আমরা চাই তুমি কলেজে ভালো সময় কাটাও। ধন্যবাদ। আমি সত্যি আজকের দিনটা উপভোগ করেছি এবং আমি নিশ্চিত যে এখানে আরও ভালো সময় কাটাবো। আমরা একে অপরকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলাম। আমি জানতাম কলেজের জীবনে অনেক কিছুই অপেক্ষা করছে, কিন্তু আমি আশাবাদী ছিলাম যে সব কিছু ভালোভাবে মোকাবেলা করতে পারবো। কলেজের পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিতে পেরে আরফান রিহার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। ওরা একে অপরের সঙ্গে বেশ কিছু সময় কাটাতে লাগলো এবং ওদের সম্পর্কের মধ্যে একটি বিশেষ বন্ধুত্ব গড়ে উঠল। আরফান বুঝতে পারছিল যে ওদের সম্পর্কের মধ্যে কিছুটা বেশি
ঘনিষ্ঠতা আসছে এবং আরফান ভাবছিল এই সম্পর্কটির ভবিষ্যৎ কী হতে পারে। একদিন কলেজে সুন্দর লনে বসে ওরা দুজনে একসঙ্গেই চা খাচ্ছিল। রিহার মুখাভাবে এক ধরনের অনুভূতি ছিল যা আরফান ঠিকমতো বুঝতে পারছিল না। আজকে তুমি কেমন আছো? মনে হচ্ছে তুমি কিছু চিন্তা করছো। আমি ভালো আছি, শুধু একটু ভাবছিলাম আমাদের সম্পর্কের ব্যাপারে। আমাদের সম্পর্কের ব্যাপারে তুমি কি ভাবছো? আমি ভাবছিলাম আমাদের বন্ধুত্বের মধ্যে কিছুটা গভীরতা এসেছে। আমি জানতে চাই তুমি কি ভাবছো আমাদের সম্পর্ক নিয়ে। তুমি সঠিক ধরেছো। আমাদের সম্পর্কের মধ্যে একটি বিশেষ অনুভূতি রয়েছে। আমি তোমার সঙ্গে আরো ঘনিষ্ঠ হতে চাই, কিন্তু আমি কিছুটা দ্বিধায় আছি। আমি বুঝতে পারছি। আমি তোমার প্রতি খুবই সৎ এবং আন্তরিক। আমি আমাদের সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি এবং চাই এটি একটি শক্তিশালী ভিত্তিতে দাঁড়িয়ে থাকুক। আমি তোমার সঙ্গে একই অনুভূতি শেয়ার করি, তবে আমাদের কিছু বিষয় পরিষ্কার করা উচিত। আমরা একে অপরকে বুঝতে পারলে সব কিছু ঠিকঠাক হবে। আমরা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারি এবং সঠিক পথ নির্ধারণ করতে পারি। আমি একমত। আমি মনে করি আমাদের সম্পর্ককে ভালোভাবে গড়তে হলে আমাদের কিছু বিষয় পরিষ্কার করা উচিত। ওরা সেই দিন কিছু সময় কাটালো এবং ওদের সম্পর্কের বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করলো। আরফান রিহার প্রতি ওর অনুভূতি প্রকাশ করলো এবং জানালো আরফান তাকে অনেক পছন্দ করে এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায়। পরের দিন ওরা ক্যাম্পাসে ঘুরতে বেরিয়েছিল। রিহা এবং আরফান একসঙ্গে সময় কাটিয়ে ওদের সম্পর্কের প্রতি ওদের অঙ্গীকার প্রকাশ করলো। ওদের কথাবার্তায় ওদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে উঠতে শুরু করলো এবং ওরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারল। একটা সন্ধ্যায় রিহা আরফানকে একটি সুন্দর রেস্তোরাঁয় নিয়ে গেল। সেখানে ওরা একসঙ্গে খাবার খেলো এবং ওদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলো। এটি একটি বিশেষ মুহূর্ত ছিল যেখানে আরফান বুঝতে পেরেছিল যে ওদের সম্পর্ক সত্যিই একটি নতুন দিক গ্রহণ করতে যাচ্ছে। আমি তোমার প্রতি আমার অনুভূতি জানাতে পেরে আনন্দিত। আমি সত্যিই চাই আমাদের সম্পর্ক গভীরভাবে আরও উন্নত হোক এবং আমরা একে অপরকে সমর্থন করি। আমি তোমার প্রতি খুবই গম্ভীর এবং আন্তরিক অনুভূতি রাখি। আমি চাই আমাদের সম্পর্ক একটি নতুন স্তরে পৌঁছাক। আমাদের সম্পর্কের এই নতুন অধ্যায় শুরু করার জন্য আমি খুবই উচ্ছ্বাসিত। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে সুন্দর সময় কাটাবো এবং একে অপরকে আরও ভালোভাবে জানবো। আমি তোমার সঙ্গে একমত। আমরা একসঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে পারি এবং আশা করি আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। ওরা একে অপরকে আশ্বাস দিল এবং ওদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করলো। ওদের সম্পর্কের মধ্যে একটি গভীরতা এবং বিশেষ অনুভূতি গড়ে উঠেছিল যা ওদের একে অপরের প্রতি আরও প্রগাঢ় ভালোবাসা প্রকাশ করছিল। রিহার সঙ্গে আরফানের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার পর ওরা একে অপরের সঙ্গে আরও ভালোভাবে সময় কাটাতে লাগলো। ওদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক দুটোই শক্তিশালী হচ্ছিল, তবে ওদের সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জ উপস্থিত ছিল যা ওদের একসাথে মোকাবেলা করতে হতো। একদিন কলেজে ফেরার পথেই আরফান রিহাকে বলল, কালকের দিনটিকে একসঙ্গে কাটিয়ে খুব ভালো লাগলো। আমরা আরও একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারি। হ্যাঁ, আমি ভাবছিলাম আজ রাতে কোনো ভালো সিনেমা দেখার পরিকল্পনা করা যেতে পারে। তুমি কি প্রস্তুত? নিশ্চয়ই, আমি অপেক্ষা করছি তোমার পছন্দের সিনেমাটি দেখতে পারবো। হ্যাঁ, খুব ভালো। আমি কিছু সিনেমার নাম ভাবছিলাম। তুমি যদি কোনো বিশেষ সিনেমা দেখতে চাও বলো। ওরা সেদিন সন্ধ্যায় একটি রোমান্টিক সিনেমা দেখতে গিয়েছিল। সিনেমার সময় আরফানরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবেই বসেছিল এবং এটি ওদের সম্পর্কের মধ্যে একটি নতুন প্রেক্ষাপট যোগ করছিল। সিনেমার শেষে ওরা কিছুক্ষণ বাইরে হাঁটছিল। রিহার চোখে একটা বিশেষ আলো ছিল যা আরফান বেশ ভালোভাবে অনুভব করতে পারছিল। তুমি জানো, এই দিনগুলো আমার জীবনের বিশেষ মুহূর্ত হয়ে উঠছে। তোমার সঙ্গে সময় কাটানো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি তাও মনে করি। ওরা একসঙ্গে এই সময়গুলো উপভোগ করছে এবং ওদের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। এভাবে ওদের সম্পর্কে নতুন দিকগুলো আরও গভীরভাবে প্রতিফলিত হচ্ছিল। ওরাও একে অপরকে বোঝার চেষ্টা করছিল এবং ওদের সম্পর্কের পরিসর বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু একটি বিষয় ছিল যা ওদের মাঝে মাঝেই বিভ্রান্তি সৃষ্টি করছিল। কিছু কলেজের বন্ধুদের মাঝে ওদের সম্পর্ক নিয়ে নানান ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। এর ফলে ওদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ও চাপ অনুভব হচ্ছিল। একদিন কলেজে ফিরতে গিয়ে আরফান লক্ষ্য করল যে কিছু বন্ধু ওদের সম্পর্ক নিয়ে গুজব ছড়াচ্ছে। আরফান রিহাকে বিষয়টি জানিয়েছিল। আজ আমি কিছু বন্ধুদের আলোচনা শুনলাম, তারা আমাদের সম্পর্ক নিয়ে কথা বলছে। তুমি কি এ সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, আমি কিছুটা জানি। আমি ভাবছিলাম কিভাবে এই বিষয়গুলো
সামলানো উচিত। আমরা যদি একসঙ্গে থাকি এবং আমাদের সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করি তাহলে এসব গুজব আমাদের ক্ষতি করতে পারবে না। তুমি সঠিক বলছো। আমরা যদি একে অপরকে সমর্থন করি এবং আমাদের সম্পর্ককে শক্তিশালী করি তাহলে এসব গুজবের কোনো গুরুত্ব থাকবে না। ওরা ওদের সম্পর্কের বিষয়ে একে অপরকে আরও আশ্বস্ত করার চেষ্টা করলো এবং ওদের মনোভাব দৃঢ় রাখতে সিদ্ধান্ত নিল। ওরা জানতো ওদের সম্পর্কের একটি চ্যালেঞ্জ ওদের আরও শক্তিশালী করে তুলতে হবে। একদিন কলেজের গেটের সামনে ওরা বসেছিল এবং কিছু বন্ধু ওদের পাশে এসে বসলো। তারা ওদের সম্পর্কের বিষয়ে কিছু উৎসাহজনক কথা বলল। তুমি এবং রিহা একসঙ্গে খুব ভালো দেখতে। আমার মনে হচ্ছে তোমাদের সম্পর্ক খুব সুন্দর। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি আমাদের সম্পর্ককে শক্তিশালী ও সুন্দর রাখতে। আমরা একে অপরকে সমর্থন করছি এবং আমাদের সম্পর্কের প্রতি আন্তরিক থাকছি। এভাবে ওরা ওদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত উপভোগ করছিল এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান প্রদর্শন করছিল। ওদের সম্পর্কের ভেতরটার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ওরা একে অপরের পাশে দাঁড়িয়েছিল এবং একটি শক্তিশালী ও সুখী সম্পর্ক গড়তে সক্ষম হয়েছিল। ওদের সম্পর্কের মধ্যে প্রত্যাশিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে করতে ওরা ধীরে ধীরে ওদের সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করে তুলছিল। তবে একদিন একটি বড় চ্যালেঞ্জ এসে উপস্থিত হলো যা ওদের সম্পর্কে সত্যিকারের পরীক্ষা হয়ে দেখল। কলেজের ছুটির দিন ছিল এবং ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে ওরা শহরের বাইরে একটি ছোট্ট ভ্রমণে যাবে। পরিকল্পনা মতো ওরা সকাল সকালই বের হয়ে একটা সুন্দর হিল স্টেশনে গিয়ে পৌঁছালো। এখানে ওরা একসঙ্গে অনেক আনন্দ মুহূর্ত কাটালো, হাঁটা, ফটো তোলা এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা। ভ্রমণের সময় ওরা একটি ছোট্ট পিকনিক স্পটে পৌঁছালো। রিহা এবং আরফান একসাথে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে আরফানের ফোনে একটি মেসেজ এলো। মেসেজটি ছিল আরফানের এক পুরনো বন্ধুর থেকে, যা কিছুটা অপ্রত্যাশিতই ছিল। বন্ধুটি ওকে জানালো যে সে কিছু বিষয় নিয়ে চিন্তিত এবং আরফানের সাথে দেখা করতে চায়। আরফান একটু উদ্বিগ্ন হয়ে পড়ল, কিন্তু রিহার সামনে কিছু না বলেই ওর ফোন বন্ধ করে দিল। রিহা একটি লক্ষ্য করলো কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। ওরা পিকনিকের আনন্দেই মগ্ন হয়ে গেল। তবে দিনের শেষের দিকে আরফান অনুভব করলো যে ওকে বন্ধুদের সাথে দেখা করতে যেতে হবে। রিহাকে বিষয়টি জানিয়ে দিল। রিহা, আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে। আমি কিছু সময়ের জন্য বাইরে যাব, তুমি এখানেই থাকো, আমি ফিরে আসব। ঠিক আছে, কিন্তু তুমি যদি মনে করো যে কিছু সমস্যা হচ্ছে তাহলে আমাকে জানাও। আমি চাই তোমার সঙ্গে সবকিছু ভাগ করে নিতে। ধন্যবাদ। আমি সবকিছু তোমার সঙ্গে ভাগ করতে চাই, কিন্তু এখন আমি যেতে চাই। আমি বুঝতে পারছি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো, আমি অপেক্ষা করব। আরফান বন্ধুর সঙ্গে দেখা করতে চলে গেল এবং কিছু সময় পরেই ফিরে আসলো। ফেরার পথে আরফান লক্ষ্য করলো যে রিহার মুখে কিছুটা চিন্তা ছিল। ওরা আবার পিকনিক স্পটে ফিরে আসলো এবং আলোচনা করতে শুরু করলো। তুমি কিছু চিন্তা করছো? তোমার মনে কিছু সমস্যা হচ্ছে কি? আমি ভাবছিলাম তুমি যদি কোনো কিছু লুকিয়ে রাখো তাহলে আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা হতে পারে। আমি চাই না আমাদের মধ্যে কোনো রকম গোপনীয়তা থাকুক। আমি তোমাকে পুরোপুরি সৎভাবে বলেছি। কিছু সমস্যা ছিল যা আমাকে বন্ধুদের সঙ্গে দেখা করতে হয়েছিল। আমি নিশ্চিত যে এটা সম্পর্কের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি শুধু নিশ্চিত হতে চাই যে আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই। তুমি যদি কিছু লুকাও সেটা আমাদের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। আমি তোমার প্রতি সৎ। আমি বিশ্বাস করি যে আমাদের সম্পর্ক শক্তিশালী এবং আমরা একে অপরকে বোঝার চেষ্টা করছি। এই আলোচনা ওদের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি করছিল, তবে ওরা একে অপরের প্রতি আরও খোলামেলা হওয়ার জন্যই চেষ্টা করলো। ওরা জানতো সম্পর্কের মধ্যে যে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি মোকাবেলা করার প্রয়োজন। পরের দিন ওদের ভ্রমণের শেষ দিনে ওরা একসঙ্গে ফিরে আসলো এবং ওদের সম্পর্কের সমস্যাগুলো আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য চেষ্টা করলো। ওদের মধ্যে একটি নতুন বোঝাপড়া গড়ে উঠল যা ওদের সম্পর্ককে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলল। ভ্রমণ শেষে আরফান ও রিহা কলেজে ফিরে আসলো। ওদের সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা ছিল, কিন্তু ওরা জানতো যে একে অপরের প্রতি খোলামেলা থাকা ওদের সম্পর্কের জন্য উপকারী হবে। ওদের মধ্যে একে অপরকে বোঝার চেষ্টা ও স্বাচ্ছন্দ্যটা বজায় রাখার ইচ্ছা ছিল। কলেজের প্রথম দিন ফিরে আসার পর ওরা একসঙ্গে বসে ক্লাসের ফাঁকে কিছু সময় কাটালো। ওদের মাঝে সম্পর্কের যে নতুন বোঝাপড়া তৈরি হয়েছে সেটা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছিল। একদিন কলেজের লাইব্রেরিতে বসে ওরা পড়াশোনার পাশাপাশি কথা বলছিল। আরফান রিহাকে বলল, তুমি জানো আমি আমাদের সম্পর্ককে নিয়ে অনেক চিন্তা করেছি। আমি মনে করি আমরা অনেক ভালো করছি,
কিন্তু আমাদের সম্পর্ককে আরও উন্নত করতে কিছু পরিকল্পনা করা দরকার। আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো। আমরা কিভাবে আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারি। আমি ভাবছিলাম আমরা কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারি, যেমন একসঙ্গে কোনো প্রজেক্টে কাজ করা বা কোনো সামাজিক কার্যক্রমে অংশ নেওয়া। এতে আমাদের সম্পর্ক আরও ভালোভাবে গড়ে উঠবে। এটি একটি দারুণ ধারণা। আমি মনে করি আমরা একসঙ্গে কিছু প্রকল্প হাতে নিতে পারি। এতে আমাদের সম্পর্কের মধ্যে আরও গভীরতা আসবে এবং আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবো। ওরা ওদের সম্পর্কের উন্নতির জন্য কিছু পরিকল্পনা করতে শুরু করলো। কলেজের কিছু প্রকল্প ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। এতে ওদের একসঙ্গে কাজ করার সুযোগও হবে এবং ওদের সম্পর্কের মধ্যে নতুন অভিজ্ঞতার যোগ হবে। একদিন ওরা একটি বড় সামাজিক কার্যক্রমে আয়োজনের দায়িত্ব গ্রহণ করলো। এটি একটি ফান্ডরেইজার ইভেন্ট ছিল, যেখানে ওরা কলেজের সবার জন্য একটি উৎসব আয়োজন করতে যাচ্ছিল। এই কার্যক্রমে অংশগ্রহণ করে ওদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার বৃদ্ধি পেল। ইভেন্টের প্রস্তুতির সময় ওরা একে অপরকে সমর্থন করলো এবং বিভিন্ন দিক থেকে সহযোগিতাও করলো। ওদের মধ্যে যে সমন্বয় ও বোঝাপড়া তৈরি হচ্ছিল তা ওদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছিল। ওরা একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে উঠল এবং ওদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। ইভেন্টের দিন ওরা সাফল্যের সঙ্গে অনুষ্ঠান শেষ করলো। অনুষ্ঠান শেষে ওরা একসঙ্গে বিশ্রাম নিয়ে আলোচনা করছিল। আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করেছি। এই কার্যক্রমের মাধ্যমে আমাদের সম্পর্কের মধ্যে নতুন অভিজ্ঞতা ও বোঝাপড়া এসেছে। হ্যাঁ, আমি পুরোপুরি একমত। আমাদের সম্পর্কের জন্য এই অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারছি এবং আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। ওরা একটি সুন্দর সন্ধ্যা কাটিয়ে দিল। ওদের ভবিষ্যৎ সম্পর্কের জন্য পরিকল্পনা করতে লাগলো। ওদের মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছিল, যা ওদের সম্পর্ককে আরও উন্নত ও সুন্দর করে তুলেছিল। ওদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার পর ওরা একসঙ্গে অনেক সময় কাটালো এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হলো। ইভেন্টের পর ওদের সম্পর্কের মধ্যে যে গভীরতা এসেছিল তা ওদের আরও কাছে এনে দিল। একদিন কলেজের ক্যাম্পাসে ওরা একটি হালকা বিকেল কাটাচ্ছিল। ওদের মধ্যে আলোচনা হচ্ছিল ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। আরফান রিহাকে বলল, তুমি জানো, আমরা অনেক কিছু পার করেছি। এখন আমরা যদি আমাদের ভবিষ্যতের বিষয়ে কিছু ভাবতে পারি তাহলে কেমন হয়? হ্যাঁ, আমি নিশ্চিত যে আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে পারে। তুমি কি ভাবছো? আমি ভাবছিলাম আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি একসঙ্গে কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারি। হয়তো একটি নতুন প্রকল্প বা কোনো স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে আমাদের সামাজিক অবদান বাড়াতে পারি। এটি একটি দারুণ ধারণা। আমি মনে করি আমরা যদি একসঙ্গে এমন কিছু করি তাহলে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আমাদের নতুন অভিজ্ঞতাও হবে। ওরা ওদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করলো। ওদের একসঙ্গে কিছু স্বেচ্ছাসেবী কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা ওদের সামাজিক অবদান বাড়াতে সাহায্য করবে এবং ওদের সম্পর্কের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি যোগাবে। কিছু মাস পর ওরা ওদের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ শুরু করলো। এই কাজগুলো ওদের একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করেছিল এবং ওদের সম্পর্কের মধ্যে একটি নতুন মাত্রা যোগ করেছিল। একদিন ওরা একসঙ্গে বসে ওদের অর্জনগুলো নিয়ে আলোচনা করছিল। আরফান রিহাকে বলল, তুমি জানো, আমাদের এই স্বেচ্ছাসেবী কাজগুলো আমাদের সম্পর্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা একসঙ্গে অনেক কিছু শিখেছি এবং নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। হ্যাঁ, আমি পুরোপুরি একমত। আমাদের সম্পর্কের মধ্যে এই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের আরও শক্তিশালী করেছে। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ওদের সম্পর্কের মধ্যে যে গভীরতা এবং বোঝাপড়া তৈরি হয়েছিল তা ওদের একসঙ্গে আরও ভালোভাবে সময় কাটানোর সুযোগ করে দিয়েছিল। ওরা একে অপরের সঙ্গে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছিল। এভাবে ওরা ওদের সম্পর্কের মাধ্যমে একে অপরকে আরও ভালোভাবে জানতে পেরেছিল এবং একসঙ্গে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল। ওদের সম্পর্কের সাফল্য এবং উন্নতি ওদের একসঙ্গে থাকার এবং একে অপরকে বোঝার মধ্যেই নিহিত ছিল। অনেকদিন পর কলেজের দিনগুলো বেশ আনন্দময় কাটছিল, কিন্তু হঠাৎ করেই ওদের জীবনে আসলো এক নতুন চরিত্র। কলেজের সিনিয়র আপু, যার নাম ছিল শিলা, যে ওদের কলেজের অন্যতম জনপ্রিয় সিনিয়র, যার ব্যক্তিত্ব, কৌতূহলপূর্ণ মনোভাব এবং চটপটি স্বভাব সবার দৃষ্টি আকর্ষণ করত। তার মুখে সবসময় একটা মায়াবী হাসি লেগেই থাকতো, যেন সে কিছু গোপন কথা লুকিয়ে রেখেছে।
প্রথমে শিলাকে শুধুই সিনিয়র হিসেবেই দেখতো আরফান, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো তার উপস্থিতি যেন ওদের জীবনে এক ধরনের অস্থিরতা এনে দিচ্ছে। শিলা যেন সবসময় রিহার দিকে বিশেষ দৃষ্টিতেই তাকাতো, যা আরফানের চোখ এড়ায়নি। আর রিহাও শিলার সঙ্গে কথা বলার সময় কিছুটা অস্বস্তি বোধ করত। একদিন কলেজের ক্যাফেটেরিয়া ওরা বসেছিল, শিলা হঠাৎ ওদের টেবিলে এসে বসলো। হাই সাকিব, রিহা, কেমন আছো তোমরা? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আসলে আমি তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলতে চেয়েছিলাম। কি নিয়ে কথা বলবেন? শিলা কিছুক্ষণ চুপ করে থেকে রিহার দিকে তাকালো। তার চোখে একটা রহস্যের ছাপ ছিল। রিহা, তুমি কি জানো আমাদের কলেজে কিছু পুরনো গল্প আছে, বিশেষ করে সম্পর্কের বিষয়ে। সম্পর্কের গল্প? আপু, আপনি কি বলতে চান? শুধু এতটুকু বলবো, সব কিছুই তেমন সহজ নয়। সব সম্পর্কই কিছু না কিছু রহস্য থাকে, যা কখনোই বাইরে আসে না। আরফান আর রিহা দুজনেই শিলার কথা শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। শিলা উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার সময় ওর দিকে একবার চোখের ইশারা করলো, যেন সে কিছু বলতে চাইছে। ওদের সেই দিন থেকেই শিলার ব্যাপারে কৌতূহল বাড়তে থাকে। তার কথা যেন একটা ধাঁধার মতো মনে হচ্ছিল। শিলা সবসময় এমনভাবে কথা বলতো যা ওদের মনকে নতুন প্রশ্নের সম্মুখীন করে দিত। সে কি কিছু জানে যা ওরা জানে না, নাকি শুধু ওদের পরীক্ষা করছে? একদিন শিলা আরফানকে একা পেয়ে কথা বলার জন্য ডাকল। তার চাহনি এতটাই গম্ভীর ছিল যে আরফান কিছুটা বিচলিত হয়ে পড়ল। সাকিব, তোমাকে একটা সতর্ক বার্তা দিতে চাই। রিহা খুব ভালো মেয়ে, কিন্তু সম্পর্কের ভেতরকার জটিলতাগুলো সবসময় দেখা যায় না। আপু, আপনি ঠিক কি বলতে চাইছেন? শুধু এটুকু বলবো, ভালোবাসা যেমন শক্তিশালী, তেমনি সেটা অনেক কিছু ঢেকে রাখতেও সক্ষম। তাই সবসময় সতর্ক থেকো। শিলার এই অদ্ভুত মন্তব্য আরফানকে আর রিহাকে ভাবনার মধ্যে ফেলে দিল। শিলা কিসের ইঙ্গিত করছিল? ওদের সম্পর্কের মধ্যে কোনো গোপন রহস্য আছে, নাকি এই কৌতূহলী সিনিয়র আপু ওদের মনস্তর নিয়ে খেলা করছে? ওদের মনে ভয় কাজ করছিল, কিন্তু শিলার কথা যেন ওদের সম্পর্কের মধ্যকার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করতে উৎসাহিত করলো। ওরা বুঝতে পারলো ওদের সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য ওদের আরও সতর্ক থাকতে হবে। কিন্তু শিলার উপস্থিতি, তার হাসি আর তার রহস্যময় কথাবার্তা যেন সবসময়ই ওদের মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। ওরা কি কখনো শিলার রহস্যের আসল অর্থ জানতে পারবে, নাকি এই সিনিয়র আপুর রহস্যের জালে ওরা আরও গভীরভাবে জড়িয়ে পড়বে? শিলার অদ্ভুত আচরণ আর তার ইঙ্গিতপূর্ণ কথাবার্তা ওদের জীবনকে আরও রহস্যময় করে তুলেছিল। আরফান আর রিহা প্রতিদিন কলেজে যাওয়ার পর থেকেই তাকে এড়িয়ে চলার চেষ্টা করত, কিন্তু শিলা যে ঠিকই ওদের পথ আটকে দাঁড়িয়ে যেত। এমনকি তার চোখের সেই মায়াবী চাহনি ওদের দুইজনকে অস্থিরতায় ফেলে দিত। একদিন ক্লাস শেষে আরফান আর রিহা কলেজের গেটের বাইরে হাঁটছিল। হঠাৎ দেখি শিলা ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে এক ধরনের ঠান্ডা অথচ রহস্যময় দৃষ্টি ছিল। সে কাছে এসে বলল, তোমাদের দুজনকে আজকাল খুব চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা? না আপু, কোনো সমস্যা নেই। আমি তো জানি সমস্যা কিছু না কিছু আছে। জীবনে তো এত সহজ নয়, রাইট? আরফান আর রিহা একে অপরের দিকে তাকালেও মনে হচ্ছিল শিলা ওদের কোনো গভীর বিষয়ে টানছে, যা ওরা এখনও বুঝতে পারেনি। ওরা তাড়াতাড়ি সেখান থেকে সরে যেতে চাইলেও কিন্তু শিলা একেবারে বাধা দিয়ে দাঁড়ালো। দেখো, আমি তোমাদের বন্ধুই ভাবি, কিন্তু তোমরা যদি নিজেকে এবং একে অপরকে না বোঝো, তাহলে বড় বিপদে পড়তে পারো। আপনি সব সময় এমন কেন বলছেন? আমরা তো ঠিক আছি। তোমরা বুঝছো না। আমি যা জানি তা হয়তো তোমরা জানো না, আর কিছু জিনিস আছে যা তোমাদের এখনই জানা উচিত নয়। শিলার এই কথা শুনে মনে হলো তার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা সে প্রকাশ করতে পারছে না। ওরা শিলাকে একা রেখে সেখান থেকে চলে এলো, কিন্তু মনের মধ্যে তার কথা গেঁথে গেল। এরপর কয়েকদিন কেটে গেল। ওরা শিলাকে এড়িয়ে চলার চেষ্টা করল, কিন্তু সে প্রতিদিনই কোনো না কোনোভাবে ওদের সামনে এসে দাঁড়াতো। তার রহস্যময় আচরণ ক্রমশ ওদের জন্য অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে সবচেয়ে বড় চমক আসে একদিন কলেজের একটি পুরনো লাইব্রেরিতে। সেদিন আরফান আর রিহা পুরনো কিছু বই খুঁজছিল। হঠাৎ দেখে একটি বইয়ের পিছনে লুকানো একটি কাগজটি খুলতেই দেখে সেখানে শিলার হাতের লেখা। সব সম্পর্কই কিছু গোপন কথা থাকে, যা মুখে বলার সাহস থাকে না। কিছু সত্যি এত তিক্ত হয় যে তা জানলে সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। এই লেখাটি পড়ে আরফান আর রিহা স্তব্ধ হয়ে গেল। শিলা কি ওদের জন্য কোনো বার্তা দিয়ে গেল? তার এই কথার মানে কি? ওরা বুঝতে পারলো শিলার জীবনে এমন কিছু ঘটনা বা গোপন কথা আছে যা ওদের জানার বাইরে। সে হয়তো ওদের সম্পর্ক নিয়ে কোনো ধরনের পরীক্ষা চালাচ্ছে, কিন্তু কেন? শিলার এই রহস্যময় আচরণের
আসল কারণটা কি। এর পরের দিনগুলোতে ওরা শিলার থেকে দূরত্ব বজায় রাখতে চাইলো, কিন্তু তার রহস্যময় কথাবার্তা বারবারই ওদের মনের ভেতরে গেঁথে যাচ্ছিল। তার প্রতিটি ইঙ্গিত যেন নতুন কোনো রহস্যের দিকে ইঙ্গিত করছিল। ওরা কি পারবে শিলার রহস্যময় আচরণের আসল কারণ খুঁজে বের করতে, নাকি শিলা ওদের সম্পর্কের ভেতরে থাকা কোনো গোপন সত্যি উদ্ভাবন করার চেষ্টা করছে? শিলার রহস্যময় কথাবার্তা আর আচরণ ওদের সম্পর্কের ভিতরে অস্থিরতার সৃষ্টি করছিল, আর প্রতিটি ইঙ্গিত যেন ওদের এক অদ্ভুত চিন্তার মধ্যে নিয়ে যাচ্ছিল। ওরা দুজনেই বুঝতে পারছিল যে শিলার বড় কথাগুলো এক ধরনের গভীর অর্থ লুকিয়ে আছে। একদিন হঠাৎ করেই শিলা ওদের এক নির্জন জায়গায় ডেকে পাঠালো। আরফান আর রিহা কিছুটা আশঙ্কিত হয়েও গেল সেখানে। শিলা তখন গাছের নিচে দাঁড়িয়েছিল। তার চোখে এমন কিছু ছিল যা যেন সরাসরি ওদের হৃদয়ে আঘাত করছিল। আমি তোমাদের বিরক্ত করতে চাইনি। তোমাদের মধ্যে যে ভালোবাসা আছে সেটা সত্যি খুব সুন্দর, কিন্তু আমি জানি সেই সম্পর্কের মধ্যেও কিছু জটিলতা আছে যা আমি নিজে দেখেছি। আপু, আপনি কি বলতে চাইছেন? রিহা, সাকিব, আসলে তোমাদের সম্পর্ক আমাকে আমার অতীতের সাথে মেলাতে বাধ্য করছে। আমিও এক সময় এমন ভালোবাসা অনুভব করেছিলাম, কিন্তু কিছু গোপন সত্য আমাকে সেই সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়। আরফানের রিহা কিছুটা হতবাক হয়ে শিলার কথা শুনল। তার চোখে জল দেখে বুঝতে পারলো তার ভেতরে অনেক যন্ত্রণা লুকিয়ে আছে। তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু ভালোবাসা শুধু খোলামেলা কথা নয়, বরং এর মধ্যে অনেক আবেগ আর সত্য থাকে। আমি তোমাদের সম্পর্কের মধ্যে সেই গভীরতাটাই দেখতে চেয়েছি যা আমি হারিয়ে ফেলেছিলাম। রিহা আরফানের হাতটা শক্ত করে ধরল। তার চোখে তখন এক ধরনের আবেগ ছিল যা আরফান আগে কখনো দেখেনি। আরফান বুঝতে পারলো ওদের সম্পর্কের গভীরতা আর ওদের একে অপরের প্রতি ভালোবাসা সবকিছুর চেয়ে শক্তিশালী। শিলা আপু, আপনার কথাগুলো আমাদের অনেক ভাবিয়েছে, কিন্তু আমরা জানি আমাদের ভালোবাসা সব ধরনের রহস্য আর ভুল বোঝাবুঝির থেকেও শক্তিশালী। শিলা হাসলো, যেন তার মনে একটা ভার নেমে গেছে। সে ওদের দিকে তাকিয়ে বলল, আমি খুশি যে তোমরা একে অপরের পাশে আছো। ভালোবাসা এমনই হওয়া উচিত যে সব কিছু মোকাবেলা করতে পারে। আরফানের রিহা শিলাকে বিদায় জানিয়ে চলে এল। সেদিনের পর থেকে শিলা ওদের আর বিরক্ত করেন। ওরা বুঝতে পারলো তার উদ্দেশ্য ছিল ওদের সম্পর্ককে আরও দৃঢ় করা, ওদের পরীক্ষা করা নয়। সেদিন থেকেই আরফান আর রিহা আরও বেশি করে বুঝতে পারলো ভালোবাসা শুধুমাত্র মিষ্টি মুহূর্তগুলোও নয়, বরং এতে থাকে অনেক দায়িত্ব, বিশ্বাস আর একে অপরকে বোঝার চেষ্টা। শিলার রহস্যময় ইঙ্গিতগুলো যেন ওদের আরও কাছাকাছি নিয়ে এলো। আরফান আর রিহা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। রিহার চোখে এক ধরনের নির্ভরতা আর ভালোবাসা ছিল যা আরফানের হৃদয়কে স্পর্শ করেছিল। আরফান ধীরে ধীরে তার হাতটা ধরল, যেন এই হাতের স্পর্শে সব জটিলতা মুছে যাবে। সাকিব, আমরা সব সময় একসাথে থাকবো, তাই না? সব সময়। আমাদের ভালোবাসা কোনো রহস্যময় ইঙ্গিত নয়, এটা সত্যি, আর আমি তোমাকে কখনো হারাতে চাই না। ওরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। চারপাশে তখন সন্ধ্যার আলো নেমে এসেছিল, আর ওরা যেন সেই আলোয় নিজেদের নতুন করে খুঁজে পেল। ওদের সম্পর্কের এই যাত্রা শুধু ভালোবাসার নয়, বরং একে অপরের ভেতরে সত্যিকারের মানুষটাকে খুঁজে পাওয়ারও। সেই মুহূর্তে আরফান বুঝতে পারল শিলার রহস্যময় কথাগুলো ওদের আরও কাছে, একে অপরের কাছে নিয়ে আসছে। ভালোবাসা শুধু কথা নয়, বরং এটা এমন এক অনুভূতি যা সব জটিলতা, ভুল বোঝাবুঝি আর কষ্টকে ছাপিয়ে যায়। ওদের গল্প এখানেই শেষ হয় না, বরং এটি নতুন করে শুরু হয়। আর ওদের ভালোবাসার গল্প যেন এক বিশাল আকাশের নিচে, যেখানে কোনো রহস্যময় ইঙ্গিত ওদের থামাতে পারবে না।